চোখ বন্ধ করে একটা দীর্ঘশ্বাস ফেললাম। তখনই ইমা আপু আমাকে ডেকে ওঠে। আপুর ডাক শুনে চকিতে তাকালাম। আপু ডেকে উঠলো আবার উঁচু গলায়, "এই উষা, তুই ওখানে দাঁড়িয়ে আছিস কেন? আয় এখানে আয়।" আমি চোখের পানি আড়াল করে মুছে তাকালাম। আপুর ডাকটা জুড়ে হয়েছে, তা সবার দিকে তাকিয়ে লজ্জা পালাম। ভাইয়ার সব বন্ধুরা আমার দিকেই তাকিয়ে আছে ঘাড় বাঁকিয়ে। আমি সবার এমন তাকানো দেখে লজ্জায় মাথা নিচু করে ফেললাম। আর চোখে তাকিয়ে দেখি ইহান ভাইয়া আমার দিকে তাকিয়ে আছে ভ্রু কুঁচকে। আপু আমায় হাত বাড়িয়ে ডাকছে। আমি সবার দিকে একবার লজ্জা মিশ্রিত ভাবে তাকিয়ে খোঁড়াতে খোঁড়াতে আপুর পাশে এসে দাঁড়ালাম। আপু আমাকে টেনে বসিয়ে দিল নিজের পাশে। তখনই একটা মেয়ে ইমা আপুর উদ্দেশ্যে জিজ্ঞেস করলো, "আমি কে?" আপু মুচকি এসে বলল, "আমি তার চাচাতো বোন।" কথাটা শুনে আমার চোখগুলো ছলছল করে উঠলো। আপু তাও নিজে আমাকে বোন বলে পরিচয় দিল। কেউ তো আমাকে বোন বলে পরিচয়ও দেয় না। আপু বসেছে ভাইয়ার পাশে। তারপর আমি সবার দিকে তাকিয়ে আছে। ভাইয়ের দিকে তাকালাম, দেখি ভাই আমার দিকেই তাকিয়ে আছে। আমি হকচকিয়ে চোখ সরিয়ে নিলাম। ভাইয়ার একটা বন্ধু বলে ওঠে, "তোমার ইহান ভাইয়াকে গান বলতে বলো তো। ভাই নাকি অনেক সুন্দর গান গাইতে পারে। বিদেশ থাকতে নাকি তাদের গান রেকর্ড করে অনেকবার পাঠিয়েছে। তো এখন নাকি গান গেয়ে শোনাতে হবে। কিন্তু এখন ভাই রাজি হচ্ছে না।" সবাই অনেক বলার পর অনেক জোরাজোরিতে ভাইয়া রাজি হয়। ভাই একটা হিন্দি গান গায়। আমি আগে কখনো ভাইয়ার গান শুনিনি, আজকে প্রথম শুনলাম। কি অপূর্ব কণ্ঠ ভাইয়ার। মুগ্ধ হয়ে ভাইয়ার গান শুনছিলাম। গালে হাত দিয়ে ঘাড় বাঁকিয়ে ভাইয়ার মুখের দিকে তাকিয়েছিলাম পুরোটা সময়। খুব সুন্দর করে গান গাইলো ভাইয়া। এতক্ষণে খারাপ লাগাটা নিমিষেই দূর হয়ে গেল ভাইয়ের কণ্ঠে গান শুনে। কিন্তু হিন্দি গানের আগামাথা কিছুই বুঝলাম না। বাংলা হলে ভালো হতো, সেটা তো আর বলতে পারি না। কিন্তু হিন্দি গান শুনতেও ভালো লেগেছে। গান গাওয়া শেষ করে ভাইয়া আমার দিকেই তাকালো। আমি গালে হাত দিয়ে তাকিয়েছিলাম। সেটা দেখে ভাইয়ার ঠোঁট বাঁকা করে হাসি দেয়। ইমা আপুর ফোন বাজতে ফোন নিয়ে আমাদের মাঝখান থেকে উঠে গেল। আমি আর ভাইয়ার মাঝে এখন আপুর জায়গা ফাঁকা। আমি চুপ করে বসে আছি আর সবার দিকে তাকাচ্ছি। সবাই কত শত কথা বলছে, ভাইয়ার গানের প্রশংসা করছে। ভাইয়াও সবার সাথে কথা বলছে অনেক। আপু কথা বলতে বলতে আবার এলো আর উল্টো কাজ করলো। আমাকে তার জায়গায় ঠেলে আমার জায়গায় বসে পড়ে আর ফোনে কথা বলছে। এখন আপুর ধাক্কা আমি ইহান ভাইয়ার ডান হাতের বাহুর সাথে ধাক্কা খেলাম। সাথে আমার বাম হাত গিয়ে পড়লো ভাইয়ার কোলের উপর। ইহান ভাইয়া ছোটবেলার একটা কথা বলেছিল, সেটা হলো ওর ফ্রেন্ড নাহিদ ছোটবেলায় একটা মেয়ের উপর ক্রাশ খেয়েছিল। আর দুর্ভাগ্যবশত সেই মেয়েটাই সে ইয়ান ভাইয়াকে প্রপোজ করেছিল। সেই কথাই বলছে আর সবাই হাসছে। আর নাহিদ মুখ গোমরা করে বসে আছে। তখনই কারোর সাথে ধাক্কা খায় আর কারো হাত কোলের উপর পড়ে। আচ্ছা, অন্ধকারে আলো ছাদের নিচ দিয়ে তাকিয়ে এক হাত আবিষ্কার করে। এটা যে মেয়েদের নরম তুলতুলে হাত। হাতটা অসম্ভব রকমের কাঁপছে। ইহার নিজের হাত থেকে ওই হাতটা উঠিয়ে স্পর্শ করে পাশে তাকায় ভ্রু কুঁচকে। ওনার পাশে তো ইমা ছিল। এটা কি ইমার হাত? পাশেই তাকিয়ে ঝটকা খায়, তাড়াতাড়ি হাত ছেড়ে দেয়। উষা বসেছে ওনার পাশে। আমি হাত ছাড়া পেয়ে তাড়াতাড়ি হাত গুটিয়ে সরে বসিয়ে ইহান ভাই আমার দিকে কেমন করে যেন তাকিয়ে আছে। আমি মৃদু স্বরে আস্তে করে ভাইয়াকে বলি, "সরি ভাইয়া, আসলে ইমাপু অমন ভাবে ধাক্কা দিয়েছিল যে আমি তাল সামলাতে পারিনি।" ভাইয়া আমার দিকে তাকিয়েছিল আর বললো, "ইটস ওকে" বলে আবারও গল্পে মেতে ওঠে। আর আধা ঘন্টার মতো গল্প চলল। 11:30টার দিকে সবাই গল্পটা মাস্তি শেষ করে নিচে নেমে গেল। সবাই চলে গেছে, আমি যাইনি, কারণ চাচি বলেছে সব আমার ঠিক করে নিয়ে যেতে হবে। ইমাপু 5 মিনিটের জন্য আমার পাশে এসে বসেছিল, আবার ফোন নিয়ে নিচে নেমে গেছে। ইহান ভাইও বন্ধুদের সাথে চলে গেছে। ইহান নিচে এসে বন্ধুদের থেকে বিদায় নেয়। তারপর নিজের রুমে এসে ঠাস করে শুয়ে পড়ে। ক্লান্ত লাগছে ওনার। চোখ বন্ধ করতেই চোখের সামনে উষার মুখটা ভেসে ওঠে। তাড়াতাড়ি চোখ খুলে উঠে বসে। উষার মুখটা ভেসে উঠলো কেন? তাও আবার মূলের মুখ। হঠাৎ করে মনে হলো উষা তো পায়ে ব্যথা পেয়েছে। আর আমাদের ছাদে তো ওই ছাদে বসেছিল। নেমে এসেছি কি নিচে দেখলাম কই না তো। ইহানের অবচেতন মন কেন যেন উষার জন্য চিন্তা করতে লাগলো। ও বিছানা থেকে নেমে ট্রাউজার আর গেঞ্জি পরে রুম থেকে বেরিয়ে এলো। তারপর সোজা ছাদে গেল। দেখতে পেলো ঠিকই উষা নিচে বিছানা চাদর ভাঁজ করছে আর খুঁড়িয়ে হাঁটছে। ইহান এবার ফোনটা আনেনি, ফোনটা বিছানায় রেখে এসেছে, তাই লাইটও ধরতে পারলো না। অন্ধকারে ওর পাশে গিয়ে দাঁড়ায় আর মৃদু স্বরে বলল, "উষা।" আচমকা কারো কণ্ঠ শুনে চমকে তাকাই আমি। অন্ধকারে বুঝতেই পারলাম ইহান ভাই। বুকে হাত দিয়ে উপর নিচে থুতু দিয়ে ভাঁজ করে হাতে নিলাম চাদর। "ভাইয়া, আপনি এখানে? তুই একা কেন? ইমা কোথায়? আপু তো অনেক আগেই চলে গেছে। অন্ধকার না ভয় পাস? তাহলে একা কেমনে রইলি?" ভাইয়ার কথায় আমি মৃদু হেসে বললাম, "একা ভয় পাই, কিন্তু আমার দেখায় থাকতে হবে। আমার তার সঙ্গী নেই। আমাকে কে দেখে রাখবে? আমার তো আর সঙ্গী নেই। পড়ছি, দেখেন না, আগের বারের মতো ভয় পাচ্ছি না। সব জায়গায় তো আর আমাকে একাই থাকতে হবে। যার বাবা মা একা করে তাকে ফেলে পরপারে চলে গেছে, তার জীবনটা একাই কাটাতে হবে, তাই না?" আমার কথাগুলো শুনে ইহান ভাই থমকে গেল। অন্ধকারে আমার দিকেই তাকিয়ে আছে। ভাবছে এটুকু বয়সের মেয়েটার কতই না কষ্ট।
আমি কেমন করে যেন কথাটা বললাম, জাহিয়ান ভাইয়ের বুকে গিয়ে লাগলো। ওনার চোখের সামনে আমি মাথা নিচু করে ফ্লাক্স হাতে নিয়ে ঘোরাতে ঘোরাতে সামনের দিকে যেতে লাগলাম। আহিয়ান ভাই এখনো এক দৃষ্টিতে আমার দিকে চেয়ে দেখছে। ওনার সামনে আমি সিঁড়ি দিয়ে নেমেও গেলাম। সেদিকে ছাদের মাঝখানে দাঁড়িয়ে তাকিয়ে রইল শুধু। ইহান ভাইয়া আমার থেকে চোখ সরিয়ে ছাদের কর্নারের রেলিং এ হাত রেখে অন্ধকারের দিকে তাকালো। আমি সবকিছু নিচে রেখে নিজের রুমে চলে এলাম। দরজা চাপিয়ে বিছানায় এসে বসলাম। গ্লাসে পানি ভরে ঢকঢক করে পানিগুলো খেয়ে নিলাম। পায়ের দিকে কিছুক্ষণ তাকিয়ে রইলাম। রক্ত বেরোচ্ছে আবারও। অনেকক্ষণ হাঁটা হয়েছে তো তাই হাতের আঙ্গুল দিয়ে পায়ের আঙ্গুল চেপে ধরে রইলাম যাতে রক্ত বের হতে না পারে। সিঁড়ি দিয়ে আসার সময় আবারও উষ্টা খেয়েছিলাম। বিছানায় হেলান দিয়ে চোখ বন্ধ করে আছি আর হাত দিয়ে আঙ্গুল চেপে ধরে আছি। হুট করে মনে হলো কি আমার হাতটা আঙ্গুল থেকে ছাড়িয়ে নিচ্ছে। তাড়াতাড়ি চোখ মেলে তাকিয়ে দেখি আমার সামনে ইহান ভাই বসে আছে। ভাই আমার হাত সরিয়ে দিয়ে নিজেই ডান হাত আমার পায়ের দিকে এগিয়ে আনলো। তা দেখে তাড়াতাড়ি আমি পা সরিয়ে নিলাম আর বিস্মিত হয়ে জিজ্ঞেস করলাম, কি করছেন ভাইয়া, আপনি এখানে কেন? ভাইয়া কিছু না বলে আমার পা টেনে নিজের হাতের উপর নেয়। আঙুলের দিকে তাকিয়ে থেকে বলল, কি অবস্থা হয়েছে পায়ের, এ অবস্থা নিয়ে হাঁটাহাঁটি করলি? আমি সেসব কিছু না বলে বললাম, ভাইয়া পা ছাড়ুন, আপনি আমার পা ধরেছেন কেন? এবার ভাইয়া রেগে আমার দিকে তাকায়, চোখ গরম করে বলল, চুপ, একটা কথাও শুনতে চাই না তোর, আমাকে আমার কাজ করতে দে। ভাইয়ার ধমক শুনে আমি আর কথা বলতে পারলাম না। ভাই আমাকে চুপ করতে দেখে আমার দিকে তাকিয়ে বাঁকা হেসে বলে, গুড। আমি ভীতু চোখে তাকিয়ে আছি ভাইয়ার দিকে। ভাইয়া একটা মলম নিজের পকেট থেকে বের করে আমার পা নিজের হাঁটুর উপর রেখে খুব যত্ন সহকারে মলমটা লাগিয়ে দিল। আমি হাঁ করে ভাইয়ার দিকে তাকিয়ে আছি। ইয়ান ভাইয়া আমার পায়ে মলম লাগিয়ে দিচ্ছে। আমার পা দেখে থমকে জানতেনি। আমার পাটা ওনার কাছে খুব সুন্দর লেগেছে। মলম লাগানো শেষ করে আমার দিকে তাকানোর সময় হুট করে আমার পায়ের দিকে চোখ যায়। অনেকটাই উপরে উঠে গেছে আমার পায়েরটা। আমার ফর্সা পাটা দেখা যাচ্ছে। আমার মুখের থেকেও পাটা বেশি সুন্দর। আমি ভাইয়া তাকানো দেখে সোজা নিচের পা টেনে নিই। ভাইয়া সেটা দেখে তাড়াতাড়ি উঠে রুম থেকে বেরিয়ে গেল। ইহান নিজের রুমে এসে মাথা চেপে ধরে বসে। 24 বছরের জীবনে প্রথম কোনো নারীর প্রতি এমন অনুভূতি হচ্ছে। কেন সেটা নিজের উপর নিজের এত রাগ হচ্ছে বলে বোঝাতে পারবে না। আমার দৃষ্টি এতটাই খারাপ কবে হলো? আগে তো এমন ছিল না। উষার কাছে গেলে কেন ওর বাকিদের মতো স্বাভাবিক থাকতে পারে না? কই ইমাইলা ওদের কাছে গেলে তো ওর এমন হয় না। উষা তো ওর বোন, তাহলে ওকে কেন সে বোনের নজরে দেখতে পারে না? কেন ওর কাছে গেলে আমার অন্য কিছু মনে হয়? কেন ওকে বোন ভাবতে আমার কষ্ট হয়? ওর কাছে গেলে আমার অদ্ভুত কিছু অনুভূতি জন্ম হতে থাকে, যার আগে কখনো কোনো মেয়ের কাছে গেলে হয়নি। আমার মেয়ে বন্ধু ছেলে বন্ধু আগে থেকে অনেক আছে, অনেক মেয়ের সাথে আমার উঠা বসা হয়েছে, কিন্তু তখন তো আমার কাউকে এমন লাগেনি। সবার সাথে আমি নর্মাল বিহেভই করেছি। সব মেয়ের কথা বাদ ফারিয়ার কাছে গেলেও তো আমার এমন লাগে না। সব মেয়েদের মতো ওকেও আমি স্বাভাবিক নিতে পারি। অদ্ভুত কিছু হচ্ছে আমার সাথে, যা আগে কখনো হয়নি। বাড়িতে আসলাম, আসার পরেই ফারিয়ার কথা মাথায় আমার আসে নাই, শুধু উষার কথাই আসে। মাথা চেপে ধরে চুপ করে বসে আছি, হাত মুষ্টিবদ্ধ করে। কি হচ্ছে উষার কাছে গেল, নিজেকে কন্ট্রোল করতে পারছে না কেন? উষা সম্পর্কে আমার বোন, সেটা আমার মাথায় রাখতে হবে। বিছানায় ফেলে রাখা ফোনটা বেজে ওঠে। ইহান জানে এখন কে ফোন করেছে। 1 বছরে যতবারই ফারিয়া ওকে কল করেছে প্রতিবার ইহানের বিরক্তিতে কপাল কুঁচকে এসেছে। এবারও তার ব্যতিক্রম কিছু হলো না। সে আগের মতোই ফারিয়ার নামটা ফোনের স্ক্রিনে দেখে বিরক্ত লাগলো। ফারিয়ার প্রতি বিরক্তের কারণ আজও বোধগম্য হলো না। মেয়েটা ওকে এত ভালোবাসে, কিন্তু ও কিছুতেই মেয়েটাকে ভালোবাসতে পারছে না। এখনো ওর সঙ্গে ইহানের বরাবরের মতোই বিরক্ত লাগছে। ফোনটা রিসিভ করলো না। ফোনটা বাজতে কেটে গেল। সাথে সাথে আবারও ফোন এলো। এবার নিজেকে কিছুটা সংযত করে ফোনটা হাতে নিয়ে রিসিভ করে আর কানে নেয়। হ্যালো বলতে ওপাশ থেকে ফারিয়া অভিমানী গলায় বলল, বাড়িতে যেতে যেতে আমাকে ভুলে গেছো ইহান? এটা কি ঠিক করেছো বলো? তোমার জন্য যে একজন সারাদিন ফোন হাতে বসে থাকে, তুমি কি একটু তাকে মিস করছো না? ফারিয়ার অভিমান গলায় কথাগুলো শুনে ইহানের কোনো অনুভূতি হলো না। অনুভূতি শূন্য হয় এই ফোন কানে নিয়ে দাঁড়িয়ে আছে। ওর মাথাতে এখনো উষার কথাই ভাবাচ্ছে। ইহান, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ না? ইহানের কোনো সারা শব্দ না পেয়ে ফারিয়া আবারও জিজ্ঞেস করলো। ইহান সমস্ত চিন্তা ভাবনা একপাশে ফেলে ফারিয়াকে বলল, তেমন কিছু না ফারিয়া, আমি খুবই বিজি ছিলাম। এতদিন পর দেশে এসেছি, সবাইকে নিয়ে ব্যস্ত ছিল, তাই তোমাকে আর কল করা হয়নি, সরি। ফারিয়া দুস্বরে বলল, ইটস ওকে বেবি, আমি রাগ করিনি, কিন্তু তোমাকে খুব বেশি মিস করছি। তুমি বলো, আমাকে এমনিতেও মিস করো না, তার উপর দেশে গেছো, আমাকে আবার ভুলে যেও না প্লিজ। উত্তরে ইহান কিছুই বললো না। ফারিয়া নিজের মতো বকবক করেই যাচ্ছে আর ইহান হাতে কথা শেষ করে। ফারিয়া ইহানের গার্লফ্রেন্ড। 1 বছর ধরে ওদের রিলেশন চলছে। ফারিয়ার বাড়ি ও বাংলাদেশে, কিন্তু ওরা ফ্যামিলি সহ বিদেশেই থাকে। ইহান ওখানে যাওয়ার পর ফারিয়ার সাথে সাক্ষাৎ, ফারিয়ার সাথে বন্ধুত্ব হয়।
একদিন হুট করেই ফারিয়াকে প্রপোজ করে বসে আর সাথে সাথেই না করে দেয়, কারণ ফারিয়ার প্রতি ওর কোনো আকর্ষণ ছিল না। কখনোই ওকে সেই হিসেবে দেখেওনি, সবসময় একজন ভালো বন্ধু হিসেবে দেখেছে। ফারিয়া মানতে নারাজ। মা বাবা একমাত্র মেয়ে হয়, খুব আদরের হয়, এটা মানতে পারে না, একদম ভেঙে পড়ে। তবুও আমি মানতে পারি না, কারণ ওর উপর আমার কোনো অনুভূতি কাজ করে না। ও আমার হাতে পায়ে ধরে বলে আমাকে ছাড়া বাঁচবে না, কিন্তু আমি ওকে সাফ সাফ জানিয়ে দিই, দেখ ফারিয়া, আমি তোমাকে শুধু একজন বন্ধুই ভাবি, এর থেকে বেশি কিছু ভাবতে পারি না। তোমাকে বন্ধু থেকে বেশি আমার কখনোই মনে হয় না। ফারিয়া আমার হাত ধরে বলে, কিন্তু আমি যে তোমাকে অনেক বেশি কিছু ভাবি, অন্তর থেকে ভালোবাসি। প্রথম যেদিন তোমাকে দেখেছি সেদিনই হৃদয়ে স্থান পেয়েছ, কিন্তু বলতে পারিনি। ভেবেছি তোমার সাথে থেকে বন্ধুত্ব করে তোমার মনে জায়গা করে নি, কিন্তু এতদিন আমি তোমার মনে একটু জায়গা করে নিতে পারি, এটা আমি মানতে পারছি না। তুমি আমাকে গ্রহণ করো প্লিজ, আমি বাঁচতে পারবো না তোমাকে ছাড়া। নাকের জল চোখের জল এক করে কেঁদে ভাসাচ্ছিল, বলেছিল ভালোবাসি। তবুও আমি ওকে ফিরিয়ে দেই, শুধু বন্ধু হিসেবে সাপোর্ট করে চলে এসেছি, ভালোবাসতে পারিনি। কেন যেন ওর প্রতি আমার ভালোবাসাটা আসেইনি। একজন বন্ধু হিসেবে যতটুকু ভালোবাসা দরকার ততটুকুই, এর বেশি আমি করতে পারিনি। সেদিন ফিরিয়ে দেওয়ার পর অতিরিক্ত ভেঙে পড়ে আর জেদের বসে ফারিয়া মারাত্মক ডিসিশন নেয়, সেটা হলো সুইসাইড করার চেষ্টা। এটা শুনে আমার বুকের ভেতরটা ধক করে ওঠে। আমি ছুটে ওর হসপিটালে যাই। সেখানে যাওয়ার পর আমাকে সম্মুখীন হতে হয় অপমানের, সাথে দোষারোপ করতে থাকে এই অবস্থার জন্য দায়ী আমি। ফারিয়ার কিছু হলেও উনি আমাকে ছাড়বেন না, কি করব বুঝতে পারি না। ফারিয়া আল্লাহর রহমতে সুস্থ হয়, আর তারপরে এক প্রকার বাধ্য হয়ে আমি ফারিয়াকে গার্লফ্রেন্ড হিসেবে অ্যাকসেপ্ট করি। এক প্রকার বাধ্য হয়ে আমি ফারিয়ার প্রপোজ অ্যাকসেপ্ট করি, কিন্তু ওর জন্য আমার মনের কোণে একটু ভালোবাসাও তৈরি হয়নি। ফারিয়া জোর করে আমার হাত ধরে ঘুরে আমার কাঁধে মাথা রাখে, তবু আমার দিক থেকে অনুভূতি শূন্য। ওকে আমি বন্ধুর চেয়ে বেশি কিছু ভাবতেই পারিনি। আমি খুব একটা দেখা করতাম না, লেখাপড়ার চাপে এসব বলে ওর সাথে দেখা কমিয়ে দিলাম। ওদের পাশেই আমার বাসা ছিল, আমি সেটাও সরিয়ে নিলাম, কারণ এখন ওর অবস্থিতি আমার বিরক্ত লাগতো, কারণ ওর উপস্থিতিটাও আমার বিরক্ত লাগতো। বাসা সরিয়ে আনার 3 মাস পর ওর সাথে দেখা করি, তাও আমাকে ব্ল্যাকমেল করে দেখা করার জন্য। দেখা হলে জড়িয়ে ধরার জন্য কিস করার সুযোগ খুঁজতো। আমি অনেক কষ্টে এসব থেকে বাঁচতাম। বিয়ের আগে আমি এসব কিছুই করতে চাই না, এসবই বলতাম। কিন্তু ফারিয়া অন্য ধরনের, ও চাইতো অনেক কিছু করতে, সাথে অন্য গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডকে আমাকে দেখাতো। তারা তাদের গার্লফ্রেন্ডের সাথে খুব ফ্রি রাস্তাঘাটে চুম্বন করতো, জড়িয়ে ধরতো। বিদেশে অবশ্যই সব রাস্তাঘাটে চলে। বিয়ের আগে তারা বেড পার্টনারও হয়েছে অনেকবার, অনেকবার আমাকে দিয়ে করাতেও চেয়েছে, কিন্তু আমাকে ফারিয়া বাগে আনতে পারতো না। দেশে আসা 2 মাস আগেও তো আমাকে বলে ফেললো, ফারিয়া তুমি এখনো আমাকে মন থেকে ভালোবাসতে পারোনি, তাই না ইহা? আমি সাথে সাথে মাথা নেড়ে হ্যাঁ বলায় জানিয়ে দিতেই ফারিয়া যেন বিস্ময়ে চমককে সীমায় পৌঁছে গেল। এত তাড়াতাড়ি স্বীকার করতে পারলে, যেটা সত্য সেটা বলতে আমি কখনোই সংকোচ করি না। রাগ করে ফারিয়া 1 সপ্তাহ আমার সাথে কথা বলেনি। ও ভেবেছিল হয়তো নিজ থেকে ফোন দিব, কিন্তু আমার ওর সাথে দূরত্ব করতেই পছন্দ করি। আমি আর কথা বলা বা রাগ ভাঙানোর জন্য ফোন বা দেখানোরও চেষ্টা করিনি। আমি আরো 1 সপ্তাহ শান্তিতে ছিলাম। 1 সপ্তাহ পরে সে নিজে এসে সব মিটমাট করে চলে যায়, সাথে অভিমানও করে বলে, তুমি আমাকে একটুও ভালোবাসো না ইহান। আমার কমতি বলো, আমার কিসে কমতি? আমি তো যথেষ্ট সুন্দরী, অনেকেই তো আমার জন্য পাগল। তাহলে কেন বন্ধুর থেকে বেশি ভাবতে পারছো না তুমি? আমি নির্বাক হয়েছিলাম, কি বলবো। তারপর আমাদের দেখা হয় না। সে দেখা এয়ারপোর্টে হুট করে এসে কেঁদে কেটে মুখ লাল করে ফেলেছে। আমি কেন বাংলাদেশে যাচ্ছি বলে বলে মাথা খেয়ে ফেলে। আমি একটাই কথা বলি, আমার তো যেতেই হবে, এটা তো আর আমার দেশ নয়, এখানে কিছুদিনের অতিথি মাত্র আমি। তাহলে আমার কি হবে সেটা তুমিই জানো। আমার জন্য যদি আমাকে বাংলাদেশ যেতে হয় আমি তাই যাব, অপেক্ষা করো, আমি খুব শীঘ্রই দেশে আসবো। না আসলেও সমস্যা নেই। কি বললে? কিছু না, বাসায় যাও। আমি ওর সাথে আর কথা না বাড়িয়ে ভেতরে চলে যাই।